টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। দিন কিন্তু খুব হাতে বেশি দিন সময় নেই, ক্রমান্বয়ে এগিয়ে আসছে, আবার ট্যাক্স সিজন চলে আসছে বলে আমাদের ঘাড়ের কাছে একেবারে নিঃশ্বাস ফেলছে। সে কারণে আজকে ট্যাক্স বা আর্থিক বিষয়ে বা আর্থিক সুবিধাদি নিয়েই কথা বলবো। আজকে যে দুটো বিষয় আমরা আলোচনার জন্য রেখেছি, যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা আমরা চাকরি বাকরির বাইরেও বা পেশা হিসেবে ব্যবসা গ্রহণ করেছি অথবা চাকরি বাকরি করেও ব্যবসা একটা সাইড ব্যবসা হিসেবে ছোটোখাটো ব্যবসা শুরু করছি, তাদের জন্য আজকের আলোচনার বিষয়টি যে ছোট ব্যবসার মালিক এবং একক ব্যবসার মালিকেরা কিভাবে তাদের ব্যবসা থেকে বেতন বা ইনকাম গ্রহণ করবেন, এটি একটি বিষয়। এবং আরেকটি ব্যবসার সঙ্গেই সংশ্লিষ্ট, যে কিভাবে ব্যবসার কাজে ব্যবহৃত গাড়ির খরচ তাদের ট্যাক্স রিটার্ন থেকে বাদ দেবেন। অর্থাৎ দুটোই খুব ব্যবসা রিলেটেড এবং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ব্যবসা করে থাকি আমরা তাদের জন্যে। এছাড়াও আজকে যিনি অতিথি আছেন তিনি থাকলে একটি বিশেষ বিষয় থাকে, সেটি হচ্ছে ট্যাক্স কুইজ। ট্যাক্স কুইজও থাকবে। আমরা আগেও বলেছি ট্যাক্স কুইজ দেওয়ার অর্থ এই নয় যে আপনাদের জ্ঞান বুদ্ধি বিচার করার জন্যে, বরং আপনাদের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়ানোর জন্যে ট্যাক্স দুটো আমরা কুইজ দুটো বলবো, যদিও উত্তরটি আমরা পরে দেবো, এই কারণে যে আপনারা কারা কারা এটার সঙ্গে সংশ্লিষ্ট হতে চান, আমাদের সাথে একাত্ম হতে চান, সেটুকু দেখবার জন্য। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের যাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং ফাউন্ডার এবং সিইও কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যারা সংযুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে কথা বলবেন এবং উপরি পাওনা হিসেবে ট্যাক্স কুইজেও অংশ নেবেন। তো আমরা আজকে যেটা আলোচনা করব, ছোট ব্যবসার মালিক এবং একক ব্যবসার মালিকেরা কিভাবে তাদের ব্যবসা থেকে ইনকাম গ্রহণ করবেন, এটি আমাদের মূল বিষয়। কিন্তু শুরুতেই যেটা আমরা ট্যাক্স কুইজ দিয়ে শুরু করে আজকেও সেটা শুরু করব। সুপ্রিয় দর্শক, ট্যাক্স কুইজটি আমাদের টেলিভিশন স্ক্রিনেও দেখা যাবে। আমি বলে দিচ্ছি, প্রথম কুইজটি রয়েছে যে হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কনসিডার্ড ট্যাক্সেবল ইনকাম। কোনটি? এবার চারটি অপশন দেওয়া আছে, যে ওয়েজেস ফ্রম এ জব, লটারি উইনিংস, গিফটস রিসিভড ফ্রম ফ্যামিলি, এবং ডিতে আছে আনএমপ্লয়মেন্ট ইনকাম। দ্বিতীয় কুইজটি দেওয়া আছে হুইচ ট্যাক্স ক্রেডিট ডিরেক্টলি রিডিউসেস দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স ইউ ও। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটি চারটি বিষয় আমরা বলেছি, কোনটি সঠিক সেটা আপনারা ঠিক করবেন। যে এডুকেয়ার ক্রেডিট, কোয়ালিফাইড রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশনস ক্রেডিট, মর্টগেজ ইন্টারেস্ট ক্রেডিট, আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, কোনটি সঠিক? দুটো কুইজে আমরা বলে দিচ্ছি। এই বিষয় সম্পর্কে আমাদের আজকের আলোচক জনাব পারভেজ কাজী নিশ্চয়ই বলবেন। একটু বলার পরেই উত্তরটা এখনই দেবেন না, কিন্তু কিছুটা বলবেন। জনাব পারভেজ কাজী, ধন্যবাদ। আবারও ধন্যবাদ দর্শক। আজকে দুটো কুইজ নিয়ে এসেছি এবং কুইজগুলো খুবই আমার কাছে মনে হয় সিম্পল, আপনারা অনেকেই এটার উত্তর দিতে পারবেন। প্রথম কুইজটি হচ্ছে কোন ইনকামটি ট্যাক্সেবল ইনকাম নয়। চারটা ইনকাম দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটা ট্যাক্সেবল নয় সেটা আপনারা
ফিগার আউট করবেন এবং আপনারা ফেসবুকে যারা সম্পৃক্ত আছেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিছুক্ষণ পর ফিরে এসে সঠিক উত্তরটা নির্ধারণ করব। এখানে 4টা ইনকাম বলা হয়েছে: ওয়েজেস ফ্রম জব, লটারি উইনিংস, গিফট রিসিভড ফ্রম ফ্যামিলি, আনএমপ্লয়মেন্ট ইনকাম। এই 4টার কোনটি ট্যাক্সেবল নয় আপনারা বলবেন। আর দ্বিতীয় কুইজটি হচ্ছে হুইচ ট্যাক্স ক্রেডিট ডিরেক্টলি রিডিউসেস দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স ইউ ও। তার মানে কোন ট্যাক্স ক্রেডিটটি ডিরেক্টলি আপনার ট্যাক্সকে ডলার টু ডলার কমিয়ে দেয়। এখানেও 4টা অপশান দেয়া হয়েছে। প্রথমটি হচ্ছে এডুকেটর ক্রেডিট। আপনারা জানেন আমরা যারা এডুকেশন ডিপার্টমেন্টের সাথে জড়িত এবং সেখানে কাজ করি, আমরা $300 অ্যাবাভ দ্য লাইন একটা ক্রেডিট পাই, সেটাকে বলা হয়ে থাকে এডুকেটর ক্রেডিট। বি হচ্ছে কোয়ালিফাইড রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন ক্রেডিট। কোয়ালিফাইড রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন এটা 401k হতে পারে, 403b হতে পারে, বিভিন্ন জায়গায় নানা যে কোয়ালিফাইং রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন ক্রেডিট, আপনি যেই কন্ট্রিবিউশনটা করছেন সেটার ক্রেডিট। আরেকটা হচ্ছে মর্টগেজ ইন্টারেস্ট ক্রেডিট, আমরা যে মর্টগেজ ইন্টারেস্ট পে করি সেটার যেই ক্রেডিট পেয়ে থাকি, অথবা আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। কোনটা সঠিক, কোন ক্রেডিটটা আপনার ট্যাক্স লায়াবিলিটি ডলার টু ডলার কমিয়ে আনে, আপনারা প্লিজ ফাইন্ড আউট করুন। এর মধ্যে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। রানা ভাই, আমরা মূল আলোচনা যেটা আজকে একটু পর ফিরে এসে আপনাদের কুইজের উত্তরগুলো দিব এবং এর মধ্যে যারা ফেসবুকে দেবেন তাদের নামগুলো আমরা বলবো, অবশ্যই বলবো। সুতরাং যেমন শুরুতেই অরূপ সিংহা, তিনি একটার উত্তর দিয়েছেন গিফট চেক, যে সঠিক কিনা সেটা আমরা পরে বলবো। ওই সঠিক উত্তরগুলো আমাদের আজকের আলোচক নিশ্চয়ই বলবেন। মূল আজকে আলোচনার বিষয় যে ছোট ব্যবসার মালিক এবং এই কক ব্যবসার মালিকেরা কিভাবে তাদের ব্যবসা থেকে বেতন বা ইনকাম গ্রহণ করবেন। এক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন থাকবে যে ব্যবসার কাঠামো ভেদে ইনকাম থেকে তার বেতন বা ইনকাম কিভাবে তিনি গ্রহণ করবেন। এবং আরেকটি প্রশ্ন, জানেন এটার সাথে রিলেটেড কিনা, W2 বেতন নিজেকে দেয়া যায় না বা নেওয়া যায় না এটা আমরা জানি, কিন্তু কেউ যদি নিজের নামে পেরোল চালিয়ে W2 ইস্যু করে বা সেটা কি ঠিক হবে কিনা, এই প্রশ্নগুলো আপনার কাছে থাকবে দিয়ে আপনার কাছে শুরু করতে চাই। তবে তার আগে দুইজন দর্শক অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, ফোনটাকে নিয়ে দিই। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, ওয়াসলাম। জি আলহামদুলিল্লাহ। আপনার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছেন, আপনি কি পাচ্ছেন? না, আপনার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছেন। আপনি যদি টেলিফোনে যদি সাউন্ডে দিয়ে শোনেন আর কি, সেটি একটু বন্ধ করুন। আর মানে স্পিকারে যদি দিয়ে কথা বলেন স্পিকারটি বন্ধ করুন। আর কানে যদি হেডফোন থাকে সেটাও খুলে ফেলুন। আর সামনে যদি বাসার টেলিভিশনটা থাকে সেটাও সাউন্ডটা কমিয়ে দিন। আবার আমার কথা এখন শোনা যাচ্ছে। জি জি, আমি শাহাদাত বলছিলাম, আমি ইন্ডিয়ানা থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার কেস পেন্ডিং আছে নিউ ইয়র্কে। তো আমি বিশেষ প্রয়োজনে আমার রিলেটিভ থাকে ইন্ডিয়ানাতে, এখানে আসছি, বেশ কিছুদিন এখানে এত থাকা পড়বে। তো আমি এখানে একটা গাড়ি কিনেছি, সেই গাড়িটা কি আমার নিউ ইয়র্কের ট্যাক্স ফাইলে অ্যাড করতে হবে নাকি বা এখানে নতুন ট্যাক্স ফাইল করতে হবে? সেজন্য এরকম এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাচ্ছি আর কি, এক্ষেত্রে প্রসেসটা কি? অনেক ধন্যবাদ। আমার কিছু প্রশ্ন আছে ভাই। গাড়ি আপনি কি কাজে ব্যবহার করেন? এটা একদমই পার্সোনাল কাজে, শুধু মানে চলাচলের জন্য আর কি। জি। এবং এটা কি আমেরিকান মেড অথবা অ্যাসেম্বল কার? এটা হলো টয়োটা।
টয়োটা, তার মানে Okay, জাপানিজ। বুঝেছি। ওকে ভাই, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, যেই গাড়িটা আপনি শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য, আপনার পার্সোনাল ইউজ অথবা প্লেজার ইউজ করে থাকেন, ওটার কিন্তু ট্যাক্স ফাইলে আমরা কোথাও আনি না এবং দেখানো হয় না। অতএব আপনি গাড়ি ইন্ডিয়ানাতে কিনেছেন কিন্তু আপনি নিউ ইয়র্কে ট্যাক্স ফাইল করেন, এই গাড়ি কিন্তু ইন্ডিয়ানার ট্যাক্স ফাইল আপনার করার দরকার নেই, আপনাকে নিউ ইয়র্কের ফাইলই করতে হবে এবং ওই গাড়িটা এই ফাইলে আসবে না। আশা করি শাহাদাত আপনার উত্তর পেয়েছেন। যে বিষয়টি নিয়ে আপনার কনফিউশন ছিল আশা করি দূর হয়েছে। অরূপ সিনহা দ্বিতীয় কুইজটির উত্তর দিয়েছেন যে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, এটারও উত্তর আপনার সঠিক কিনা সেটা পরবর্তীতেই বলবেন। আমরা একটু আলোচনায় যাওয়ার আগে বোধহয় আরেকজন দর্শক না, উনি পথে টেলিফোনটা কেটে গেছে, আমরা আমাদের আলোচনায় দেয় যে প্রশ্নটি রেখেছিলাম জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আমরা আজকে কথা বলবো, এই টপিকটা চুজ করার অর্থ হচ্ছে অনেক সোল প্রোপাইটার অথবা এলএলসি ওনার অথবা সিঙ্গেল মেম্বার এলএলসি আমি মিন করতে চাচ্ছি, অথবা সেলফ এমপ্লয়েড, তারা বলে থাকে সাধারণত আমার কাছে এসে যে তারা তাদের উপার্জন কিভাবে দেখাবে, তাদের আয়টা এটা কি ওনার্স ড্র হবে নাকি না তাদেরকে পেরোল রান করতে হবে। এবং এটা নিয়ে অনেকের একটু কনফিউশন, অনেকে মনে করে আমি যদি পেরোল রান না করি, আমি যদি বছর শেষে W2 না নিই, তাহলে আমি হয়তো অটো লোন অথবা বাড়ির লোন অথবা এনি কাইন্ড অফ লোন, বিজনেস লোন, এগুলো যদি অ্যাপ্লাই করতে হয় আমার W2 তো দরকার হবে এবং উইদাউট W2 আমি এটা অ্যাপ্লাই করতে পারি না। অতএব আমাকে W2 অথবা কিছু একটা মানে ট্যাক্সেবল ইনকামে যেতে হবে। তো এই জায়গাটা একটু পরিষ্কার করার জন্য আজকের এই সাবজেক্টটা, বিষয়টা আমি বাছাই করেছি। তো সর্বপ্রথম দুই ধরনের ড্র হতে পারে, ওনার্স ড্র অথবা পেরোল স্যালারি। তো ওনার সাধারণত তারা যখন পে করে নিজেকে অথবা W2 নেয়, কতগুলো ট্যাক্স কনসিকুয়েন্স তাদেরকে মাথায় রাখতে হবে। এর মধ্যে ইনকাম ট্যাক্স আসে, ফেডারেল অ্যান্ড স্টেট ট্যাক্সেস, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস, এটাও একটা বিষয় যেটা তাদেরকে চিন্তা করতে হয়, পেরোল ট্যাক্সেস এবং ক্যাপিটাল গেইন ট্যাক্সেস অ্যান্ড মোট, অনেকগুলো ট্যাক্স কনসিকুয়েন্স চিন্তা করে তাদেরকে গভীরভাবে চিন্তা করে নির্ধারণ করতে হয় যে কোন পদ্ধতিতে তারা তাদের উপার্জনটা অথবা আয়টা নেবেন ফ্রম দেয়ার বিজনেস। এখন এটা কিন্তু আবার নির্ভর করছে বিজনেস টাইপের উপরে ভিত্তি করে। বিজনেস টাইপ একটু আগে বললাম যে সিঙ্গেল মেম্বার এলএলসি অথবা সোল প্রোপাইটারশিপ অথবা পার্টনারশিপ, এগুলোকে বলা হয়ে থাকে পাস থ্রো এন্টিটি, অর্থাৎ বিজনেস ইনকামটাই ওটা কিন্তু ওনার্সের ইনকাম। এখন অনেকে জিজ্ঞেস করেন তো আমি ইনকামটা কিভাবে নিব, আমার বিজনেস থেকে আমার পার্সোনাল অ্যাকাউন্টে কিভাবে ইনকামটা আসবে। এটা বাই চেক আসতে পারে, বাই ক্যাশ উইথড্রল আসতে পারে। ক্যাশ উইথড্র করলেও বিজনেস অ্যাকাউন্ট থেকে উনি পার্সোনাল অ্যাকাউন্টে এনে জমা করলেন, ওয়্যার ট্রান্সফার হতে পারে, যে কোনোভাবেই উনি এই টাকাটা নিতে পারে। অনেকে প্রশ্ন করে থাকে আমি সোল প্রোপাইটার, আমার সে ফর এক্সাম্পল 1,50,000 আমার গ্রস রেভিনিউ ছিল, 50,000 ডিডাকশান হওয়ার পর 100,000 আমার বিজনেসের ইনকাম, কিন্তু আমি এক পয়সাও সেখান থেকে নেইনি, অথবা আমি ওখান থেকে 40,000 নিয়েছি, তো আমি কি 40,000-এর উপরে ট্যাক্স ফাইল করব? না। আপনি ড্র করে থাকেন, ডিস্ট্রিবিউশন নেন অথবা না নেন,
আপনার 1,50,000 বিজনেসের গ্রস রেভিনিউ, 50,000 ছিল এক্সপেন্সেস, অতএব 1 লাখ হচ্ছে আপনার ইনকাম। এইটা ফলো থ্রু করবে আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলে এন্টায়ার 100,000, এবং আপনাকে এই 100,000-এর উপরে ট্যাক্স ফাইল করতে হবে। এখন সোল প্রোপাইটার অথবা সিঙ্গেল মেম্বার এলএলসিতে সমস্যাগুলো হচ্ছে, অথবা পার্টনারশিপে, যে আপনারা যেমন ফেডারেল ট্যাক্স পে করে থাকেন, স্টেট ট্যাক্স পে করে থাকেন, সেই সাথে আপনারা কিন্তু 15.3% সোল প্রোপাইটারশিপ সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পে করবেন। এইটার থেকে কোনো নিস্তার নাই। অনেকে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স থেকে নিস্তার পেতে চায়। যদি নিস্তার পেতে চান, পেতে পারেন, দেন আপনাদের ফরমেশনটাকে ডিফারেন্ট হতে হবে। আপনি ওই এলএলসি অথবা সোল প্রোপাইটারশিপ অথবা পার্টনারশিপে এখান থেকে আপনি বাঁচতে পারবেন না। এখন এখান থেকে বাঁচতে হলে যেই পদ্ধতিটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আপনি একটা কর্পোরেশনের অধীনে আনবেন। আপনার বিজনেস আর আপনার এলএলসিও থাকতে পারে, কিন্তু এলএলসিকে এস কর্পোরেশনের ট্যাক্স ট্রিটমেন্ট দিতে হবে। এবং এস কর্পোরেশনের যদি ট্যাক্স ট্রিটমেন্ট দেন, আমি পূর্বে যেই উদাহরণটা দিয়েছিলাম, আপনি 150,000 হচ্ছে এই এস কর্পোরেশনের গ্রস রেভিনিউ, 50,000 হচ্ছে তাদের এক্সপেন্সেস, অতএব 100,000 হচ্ছে নেট ইনকাম বিজনেসের। সেখান থেকে আপনি কিন্তু 40,000 W2-তে নিতে পারেন, এবং 60,000 আপনি প্রফিট K1-এর মাধ্যমে ওনার্স প্রফিট হিসাবে অথবা ডিস্ট্রিবিউশন হিসাবে অথবা ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন হিসাবে আপনি নিতে পারেন। এবং এখানে আরেকটা ক্যাচ আছে, বিজনেসের যদি আপনার ইনভেস্টমেন্ট হয়ে থাকে, সে ফর এক্সাম্পল 40,000, তো আপনি 60,000 যেই K1 নিলেন, সেখান থেকে আপনার যেই বেসিস মানে আপনার খরচ যেটা দিয়ে আপনি ব্যবসা শুরু করেছিলেন, সেটা যদি 40,000 হয়ে থাকে, সেই 40,000 ডিডাক্ট হবে। তো এখানে এসে আপনি ট্যাক্স পে করবেন অনলি 20,000-এর উপরে। আর W2 যে রেগুলার ট্যাক্স আছে, পেরোল ট্যাক্স, সেগুলো তো আপনি পে করবেনই। তো অতএব ওনার্সরা বিজনেস ওনাররা কিভাবে তাদের বেতন অথবা উপার্জনটা নেবে বিজনেস থেকে। এবং সি কর্পোরেশনের একটা ডিসঅ্যাডভান্টেজ বলে রাখি, এটা হচ্ছে ডাবল ট্যাক্সেশন। আপনারা 2 বার ট্যাক্স দেন। সি কর্পোরেশন আমরা জানি বর্তমান ট্যাক্স রেট হচ্ছে অ্যারাউন্ড 21%। তো সি কর্পোরেশনে যদি আপনি 100,000, সেই আগের উদাহরণে যদি নেট প্রফিট হয়ে থাকে, তো আপনারা 21,000 ট্যাক্স দিবেন। যেই 79,000 থেকে গেল, সেটা ওনার ইনকাম হিসাবে আসতে পারে যদি সিঙ্গেল ওনার হয়, অথবা মাল্টিপল ওনার হলে ওনারদের মধ্যে ওইটা ডিস্ট্রিবিউট হবে। এবং 79,000 ওনার যে নিলেন, উনি ওনার পার্সোনাল ট্যাক্স ফাইলে গিয়ে সেটার উপরে ট্যাক্স পে করবেন। তো এই পদ্ধতিতে আপনাকে কোনো একজন ট্যাক্স প্রফেশনালের সাথে বসতে হবে, আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার বিজনেস টাইপটা কি হলে কোথায় গিয়ে আপনি ট্যাক্স অ্যাডভান্টেজটা পাবেন, আপনি লোয়ার ট্যাক্স দিয়ে আপনি পাবেন। তো ওনার্স ড্র
এবং পেরোল রান করবেন না ডিস্ট্রিবিউশন নেবেন না এবং আপনিও কি সেই বিজনেস থেকে W2 ক্যারি করবেন কিনা এটা নিয়ে অবশ্যই ভাববার বিষয় আছে এবং এটা নির্ধারণ করতে হলে উচিত হবে কোনো একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। না, যেহেতু ট্যাক্সের বিষয়টা খুবই জটিল বিষয়, সহজে বোঝাটা খুব কঠিন হয়ে যায়, অত যদিও সিম্পল আবার অনেকের ক্ষেত্রে, কিন্তু সামগ্রিকভাবে যদি চিন্তা করি ট্যাক্সের বিষয়টা আসলেই জটিল। সুতরাং এই সমস্ত বিষয়ে একজন ট্যাক্স বিশেষজ্ঞের কাছে যদি যাওয়া যায় তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়, কারণ সবসময় যে আপনারা যারা আছেন তারা সবসময় এই বিষয়টা নিয়েই কাজ করে থাকেন। সুতরাং দর্শক, আপনাদের কাছেও যেটা আমরা হয়তো পরামর্শ দিতেই পারি যে আপনাদের এই ব্যবসা সংক্রান্ত যে বা ট্যাক্স সংক্রান্ত যে কোনো জটিলতা হোক বা যাই হোক না কেন, যে বিষয়টাই আর জটিল না হলেও একজন ট্যাক্স বিশেষজ্ঞের মাধ্যমে সব কিছু মানে ফাইল করাটা, ট্যাক্স ফাইল করাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। তো অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, যে ছোট ব্যবসার মালিক এবং একক ব্যবসার মালিকেরা কিভাবে তাদের ব্যবসা থেকে বেতন বা ইনকামটা চমৎকারভাবে আপনি বলে দিয়েছেন এবং কি পরিমাণ ইনকাম আপনার কাছে রাখতে পারবেন, কি পরিমাণ ট্যাক্স ডিডাক্ট হবে এবং কি পরিমাণ আপনাকে ট্যাক্স দিতে হবে সেটি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমরা দ্বিতীয় আলোচনায় যাব যে এই ব্যবসার কাজে যে আমরা গাড়িগুলো ব্যবহার করে থাকি তাদের এই ট্যাক্স খরচগুলো ট্যাক্স রিটার্ন থেকে আমরা কিভাবে বাদ দেব সেই বিষয়টা আপনার কাছে শুনবো। তবে একজন দর্শক অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু অ্যাকাউন্টের সাথে কথা বলতে চাই। জি জি, আমার হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছেন নাকি? লাইনটা কি আপনি সম্ভবত লাইনটা কেটে গেছে, তা আপনি আবার চেষ্টা করুন, পেলে নিশ্চয়ই আপনার এই প্রশ্নের উত্তর আমরা দেব। মোহাম্মদ সাজিদ খান, তিনি আপনার কি রিকোয়েস্ট আছে সেটি যদি জানান তাহলে হয়তো আপনার রিকোয়েস্টটার ব্যাপারে যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে বা জানার মধ্যে থাকে, নিশ্চয়ই আপনার এই রিকোয়েস্টের ব্যাপারে আমরা উত্তর দিতে পারবো। আমরা আলোচনায় যাই। জনাব পারভেজ কাজী, আমরা এই মুহূর্তে কুইজগুলোর উত্তর দিয়ে নেই। তাও দিতে পারি। কুইজের উত্তর অরূপ সিনহা শুধু দিয়েছেন, দুটোর উত্তর দিয়েছেন, সেটা আপনাকে আবার একটু বলে দিই যে প্রথমটায় তিনি বলেছেন গিফট চেক, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের যে প্রথমটার গিফট রিসিভড ফ্রম ফ্যামিলি, উনি বলেছেন গিফট চেক, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে বলেছেন আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। আপনি বলুন যথাযথ হয়েছে। আমাদের প্রথম কুইজটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড ট্যাক্সেবল ইনকাম। একটা হচ্ছে ওয়েজেস ফ্রম জব, আমরা W2 যেটা রিসিভ করে থাকি ডেফিনেটলি এটা ট্যাক্সেবল ইনকাম। লটারি উইনিংস এটাও ট্যাক্সেবল ইনকাম, অতএব এটার আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়। নাম্বার সি হচ্ছে গিফট রিসিভড ফ্রম ফ্যামিলি। সিনহা ভাই উত্তর সঠিক হয়েছে। এই ইনকামটা অথবা এই পেমেন্টটা অথবা টাকাটা যে আপনি রিসিভ করলেন এটা ট্যাক্সেবল নয়, এবং আপনার জন্য ট্যাক্সেবল নয়, কিন্তু যিনি আপনাকে গিফট দিলেন এটা তার জন্য ট্যাক্সেবল। উনি এটা ট্যাক্স ফাইল করবেন, কিন্তু গিফটের মানে এক্সেমশন ইজ সো হাই। অনেক সময় দেখা গেছে এবার তো 15 মিলিয়ন মানে ট্যাক্স ব্রেক দেওয়া হয়েছে, এক্সেমশন দেওয়া হয়েছে, এবং যদি কাপল এটা করে থাকে তাহলে 30 মিলিয়ন পর্যন্ত কেউ যদি কোনো গিফট করে সেটার উপর ট্যাক্স পে করতে হয় না। কিন্তু যে রিসিপিয়েন্ট তার জন্য আপনি সঠিক বলেছেন সিনহা ভাই, এটা ট্যাক্সেবল নয়। আনএমপ্লয়মেন্ট ইনকাম এটা ট্যাক্সেবল ইনকাম। আর আমাদের দ্বিতীয় কুইজটি ছিল হুইচ ট্যাক্স ক্রেডিট ডিরেক্টলি রিডিউসেস দ্য অ্যামাউন্ট অন ট্যাক্স ইউ ও। প্রথমটি ছিল এডুকেটর ক্রেডিট আপনাকে আপনার ইনকামটাকে কমিয়ে আনতে সাহায্য করে। কোয়ালিফাইড রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন ক্রেডিট, এটাও আপনার ইনকামকে, ধরেন আপনি কাজের জায়গায়
সে $100,000 আপনার W2 ইনকাম, এবং সেখানে আপনি $15,000 আপনি 401k-তে রেখেছেন। তো আমরা যখন আপনার ট্যাক্স ফাইল করব, আমরা কিন্তু দেখব আপনার ইনকাম হচ্ছে $85,000। তার মানে আপনার ইনকামকে কমিয়ে আনতে সাহায্য করবে, এটা ট্যাক্স ডলার টু ডলার কমিয়ে দেবে না। নাম্বার 3 হচ্ছে মর্টগেজ ইন্টারেস্ট ক্রেডিট। এটা হচ্ছে ইউজুয়ালি যারা আইটেমাইজ ফাইল করে তারাও তাদের ইনকামকে কমিয়ে আনতে সাহায্য করে। ট্যাক্স কমিয়ে আনা আর ইনকাম কমিয়ে আনা দুইটা কিন্তু দুই জিনিস। আপনি যদি $15,000 ট্যাক্স ইনকাম কমিয়ে আনেন, আপনি যদি 20% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন, আপনার কিন্তু $3,000 ট্যাক্স কমে আসলো। আর নাম্বার ডি হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। এই সিনহা ভাই, আপনার এই উত্তরও সঠিক হয়েছে। এটা আপনার ডলার টু ডলার ট্যাক্স কমিয়ে আনতে সাহায্য করে। আপনার যদি ট্যাক্স লায়াবিলিটি আসে $5,000, আর আমরা অনেকেই জানি আমেরিকান অপরচুনিটি ক্রেডিট ম্যাক্সিমাম হচ্ছে $2,500, এবং আমি যদি সেই $2,500 পাই, আমার লায়াবিলিটি 5,000, তো 2,500 কমে গেল, আমাকে শুধু $2,500 ট্যাক্স পে করতে হয়। তো এই ছিল দুটো কুইজের উত্তর। প্রথমটাতে ছিল গিফট রিসিভড ফ্রম ফ্যামিলি অর এনিবডি, এটা যে রিসিভ করে রিসিপিয়েন্টের জন্য ট্যাক্সেবল নয়। আর নাম্বার 2তে হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, এটা আপনার ট্যাক্সকে ডলার টু ডলার কমিয়ে দেয়। যদি আপনার ক্রেডিট থাকে $2,000, ট্যাক্স লায়াবিলিটি যদি থাকে $5,000, তো আপনি পে করবেন 2,000 স্ট্রেইট ট্যাক্স আপনার কমে আসবে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আজকের ট্যাক্স দুটো খুবই চমৎকার ছিল, এবং আজকের এই ট্যাক্সে অংশগ্রহণ করেছেন অরূপ সিনহা। আপনি আমাদের এই ট্যাক্সের যে কুইজ দুটো দিয়েছিলাম তার সাথে আপনি অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, এবং একই সাথে আপনার দুটো উত্তরই সঠিক হয়। আপনাকে অভিনন্দন, যথেষ্ট অভিনন্দন আপনার জন্য রয়েছে। আমরা দ্বিতীয় আলোচনায় যাওয়ার আগে একটু ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির পরে এসে আমরা এই ব্যবসার কাজে ব্যবহৃত যে গাড়ি, তার খরচটা আমরা ট্যাক্স থেকে কিভাবে বাদ দেবো সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, IRS এনরোল এজেন্ট এবং ফাউন্ডার এবং সিইও কাকাতুয়া এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, বিরতির আগে বলেছিলাম যে আমরা আমাদের ব্যবসার কাজে ব্যবহৃত গাড়ির খরচ তাদের ট্যাক্স রিটার্ন থেকে আমরা কিভাবে বাদ দেব সেই বিষয়টিতে আমরা আলোচনা করার আগে একজন দর্শক টেলিফোনে আছে, নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুইজ থেকে খবর বলছি। জি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমি 5 বছর W2 তে ট্যাক্স ফাইল করছি। জি। ঠিক আছে। জি। আর আমার বয়স হলো 64। আমি লাস্ট 5 ইয়ার্স 1099 এ ট্যাক্স ফাইল করছি। তো 1099 এ ট্যাক্স ফাইল করাতে IRS আমাকে ফাইন প্ল্যানটি করছে। তা আমি ফাইন প্ল্যানটি দিয়া আমাকে ট্যাক্স ট্রান্সক্রিপ্ট ওরা দিয়ে দিছে। তা আমার কি 40K এটা হলো কি না হলো না? একটা প্রশ্ন খোকন ভাই, আপনি অল টুগেদার 10 বছর ফাইল করেছেন, 5 বছর W2 করেছেন। 5 ইয়ার্স W2 তে আপনার মিনিমাম ইনকাম W2 তে কত ছিল? আপনার সর্বনিম্ন ইনকাম কত ছিল W2 তে যখন আপনি ফাইল করেছেন? আমার আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি জবাবটা দিন, উত্তরটা দিন। জনাব খোকন, আপনার আমার 4,800 ছিল ইয়ারলি। এভারেজ 4,800।
আর আপনি যখন সেলফ এমপ্লয়েড ফাইল করেছেন 1099 যখন 1099 আমি ফাইল করেছিলাম তখন আমার ছিল 220 ওদের লাইনটা কি কেটে গেল আবার? সম্ভবত লাইনটা কেটে গেছে, যেটুকুন বলেছে সেটুকুর উপরে আচ্ছা, আপনি যেটুকু বলেছেন খোকন ভাই সেটার উপরে আমি বলছি 40 ক্রেডিটসের জন্য আমি ধরে নিচ্ছি আপনি 10 বছর ফাইল করেছেন, এবং 10 বছর আপনি যদি ফাইল করে থাকেন এবং 4 ক্রেডিট করে যদি প্রতি বছর পেয়ে থাকেন, আপনার 40 ক্রেডিট হবার কথা। কিন্তু এখানে একটা ইনকাম রিকোয়ারমেন্টসও আছে এভরি ইয়ার, প্রতি বছর। এবছর যেমন সেই ইনকাম রিকোয়ারমেন্টসটা হচ্ছে এক্স্যাক্টলি মনে নাই, অ্যারাউন্ড 7,600। গত বছর এটা ছিল বোধহয় 6,800 কি 900। প্রতি বছর একটু একটু করে এটা বেড়ে আসছে। তো কোনো বছর যদি আপনার 4টি ক্রেডিটের জন্য যেই ইনকাম রিকোয়ারমেন্টস সেটা যদি না থাকে, এমনও হতে পারে কোনো বছর আপনি হয়তো 3 ক্রেডিট অথবা 2 ক্রেডিট পেয়েছেন, এবং আপনি বলছেন আপনার বয়স এখন 64, আপনার কিন্তু আরও 1 বছর আছে এই লস ক্রেডিটগুলোকে আপনি পিক আপ করতে পারবেন এই বছর ট্যাক্স ফাইল করে। তো আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে যান, আপনি ফাইন্ড আউট করেন আপনার টোটাল কত ক্রেডিট জমা হয়েছে। এবং ফাইন টাইম পেনাল্টির কথা কি জন্য বললেন? না, ফাইন পেনাল্টি উনি যদি 1099 সেলফ এমপ্লয়েড ফাইলগুলো পরে গিয়ে করে থাকেন, তাহলে ফাইন পেনাল্টি আপনাকে দিতে হবে, সেটা আপনার ক্রেডিট পেতে সাহায্য করবে না, অসুবিধা হবে না, না সাহায্য করবে না, ক্রেডিটের সাহায্য করবে না। ক্রেডিটের জন্য ইনকাম রিকোয়ারমেন্টস আছে। তো ওনার লাইনটা কেটে যাওয়ার কারণে আমি ইনকাম কত দেখিয়েছেন, উনি কত ফাইল করেছেন সেটা বুঝতে পারিনি। তো আমার মনে হয় এখনো সুযোগ আছে, উনি যদি সোশ্যাল সিকিউরিটি অফিসে যান এবং সেখানে বললে ওরা কিন্তু আপনাকে বলে দিবে আপনার টোটাল ক্রেডিট কত হয়েছে, এবং যদি 3-4 ক্রেডিট কমও হয়ে থাকে, আপনি 2025-এর ফাইল করে সেই ক্রেডিটটা ক্যাচ আপ করতে পারবেন। যদি 2025-এও যদি না হয়, তারপরে যেহেতু 25-এর ফাইল তো উনি করেন নাই। না, আমি ধরে নিচ্ছি যে 25-এ করলো, তারপরেও দেখা গেল যে কম আছে, তাহলে তো আরো 2-1 বছর চাকরি করে তো সেটা 40 ক্রেডিট আনতেই পারবে। 67-70 পর্যন্ত করা বা এই দেশে তো চাকরি করার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই বয়সে। কিন্তু উনি যদি রিটায়ারমেন্ট বেনিফিটের কথা চিন্তা করেন, এবং যদিও এখন রিটায়ারমেন্ট এইজ 67, আমি জানি না ওনার ডেট অফ বার্থ কি, তো ভাইয়ের উচিত হবে এই বছর যেই ক্রেডিটটুকু কম আছে ওটাকে কমপ্লিট করে উনি যদি বেনিফিট নিতে চান, অনেক বেনিফিট কিন্তু নির্ভর করে এটার উপর, ডিসেবিলিটি বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি, রিটায়ারমেন্ট বেনিফিট, এগুলো যদি পেতে হয় তাহলে ওনার উচিত হবে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে এই ইনফরমেশনটা নিয়ে আসা। অনেক ধন্যবাদ জনাব খোকন আপনার প্রশ্নের জন্য। যদিও আপনার প্রশ্নটির পাল্টা প্রশ্নের জবাবগুলো আমরা পাইনি, তাই হয়তো আপনাকে একদম সঠিকভাবে উত্তরটা দিতে পারলাম না, কিন্তু যেটুকুন বলেছেন সেটার ভিত্তিতে যে হওয়া উচিত, কি হওয়া উচিত সেটা নিয়ে কথা বলেছে, এবং আপনার জন্য সোশ্যাল সিকিউরিটি অফিসে যে আপনার ক্রেডিটটা চেক করাটাই হবে উত্তম। তাহলে আপনি বুঝতে পারবেন কত ক্রেডিট আপনার জমা হয়েছে, কতটুকুন বাকি আছে, যেটুকুন বাকি আছে সেটুকুন অন্যান্য সুবিধা নেওয়ার জন্য, যেহেতু বয়স মাত্র আপনার 64 বছর কিছুই না, আর রিটায়ারমেন্টের বয়সও যেহেতু 67, মানে আপনার হাতে এখনও 3 বছর আছে, সেটুকু আপনি কভার করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা একটু আলোচনা যে হাতের সময় খুব বেশি নেই, 4-5 মিনিট আছে আমাদের হাতে, সেক্ষেত্রে আপনি একটু যদি বলেন যে গাড়ির খরচ বাদ দেওয়ার নিয়মটা কি, সেক্ষেত্রে কি স্ট্যান্ডার্ড মাইলেজ রেট, নাকি আমরা যে ক্ষেত্রে আমরা যেতে পারি অ্যাকচুয়াল এক্সপেন্সেস মেথড, কোনটা নিলে সুবিধা হবে বা কোনটা এই নিয়মের মধ্যে পড়ে বা কোনটা নিলে আমাদের জন্য সুবিধাজনক, সেটি যদি একটু বিস্তারিত কথা বলেন। ধন্যবাদ রানা ভাই। এই প্রসঙ্গে এসে সব
সবচেয়ে বেশি যেই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়, বেশিরভাগ লোকই আমাকে জিজ্ঞেস করে যারা কোয়ালিফাই ফর দিস এবং যারা কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত আছে, এক্সেপ্ট ড্রাইভিং দ্য কার। তারা বলে, অনেকে যারা উবার লিফট ড্রাইভার কাজ করেন, উবার লিফট অথবা ইয়েলো ক্যাবে, তারা সাধারণত এই প্রশ্ন করেন না, কিন্তু যাদের ব্যবসার ধরনটা ডিফারেন্ট, কিন্তু সেই ব্যবসায় গাড়ি ব্যবহার হয়ে থাকে, তো আমাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়, গাড়িটা কি বিজনেসের নামে কিনবো না আমার নামে কিনবো? তো আমি সেটার একটু উত্তর দিতে চাই, ইট ডাজন্ট ম্যাটার। গাড়ি আপনি আপনার নামে কিনলেন না বিজনেসের নামে কিনলেন, এটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে গাড়ি কি আপনি বিজনেস পারপাসে ব্যবহার করছেন কিনা। বিজনেস ইউজ অফ কার ম্যাটার করে। এবং অনেক সময় অনেকে বলে যে আমি বিজনেস ইউজ অফ কার কিভাবে দেখাবো। তো আপনাকে যদি ব্যবসার জন্য আপনাকে মুভমেন্ট করতে হয়, তাহলে বিজনেস ইউজ অফ কার্ড দেখানো কঠিন কিছু না। সেটার জন্য যেটা আমাদেরকে করতে হয় যে আমাকে একটা লগ মেনটেন করতে হয়। এবং স্পেশালি 2025-এ যে বিগ বিউটিফুল বিল আসলো, এই বিলের অধীনে ইলেকট্রনিক মাইলেজ লগও আইআরএস কিন্তু এখন অ্যাকসেপ্ট করছে। তো আপনারা জানেন অনেকেই একটা মাইল আইকিউ বলে একটা অ্যাপ আছে, সেটাকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। লগটা ভেরি ইম্পর্টেন্ট, আর আপনাকে ওই লগই কিন্তু বলে দিবে কত পার্সেন্টেজ অফ টাইম গাড়িকে আপনি ব্যবসার জন্য ব্যবহার করেছেন এবং কত পার্সেন্টেজ অফ টাইম আপনি পার্সোনাল ইউজে ব্যবহার করেছেন। এবং আপনি সে ফর এক্সাম্পল আপনি 70% অফ টাইম আপনি ব্যবসার জন্য ব্যবহার করেছেন এবং আপনি গাড়ির অ্যাকচুয়াল খরচ নিতে পারেন অথবা স্ট্যান্ডার্ড মাইলেজ নিতে পারেন। স্ট্যান্ডার্ড মাইলেজ এই বছর কিন্তু 70 সেন্টস পার মাইল, এটা বেড়ে আসছে গত বছর থেকে। আইআরএস এবছর ধার্য করেছে যে আপনারা যদি 10,000 মাইল ড্রাইভ করে থাকেন 70 সেন্টস পার মাইল, ব্যবসার খাতিরে যদি 10,000 ব্যবহার করে থাকেন তো $7,000 আপনি ডিডাকশন নিতে পারবেন। তো আইআরএস সবসময় দুটো অপশান দেয়, অনেক জায়গায় আপনারা দেখবেন। সেখানে কিন্তু একটা ক্যাচ আছে মানে কি, অনেক সময় দুটো অপশান থাকলে আপনি দুটো অপশানই কিন্তু ভেরিফাই করবেন, কোনো একটা অপশান আপনাকে বেটার ডিডাকশান দিবে। সব জায়গায় দেখেছি যেখানে এই আইআরএস দুটো অপশান দিচ্ছে, আপনি দুটো অপশান, একটা সহজ বলে ওটা নিয়ে নেবেন চোখ বন্ধ করে, তা কিন্তু সঠিক নয়। আপনাকে দুটাকেই দেখতে হবে এবং দেখবেন একটা অপশানে গিয়ে আপনি কিন্তু বেটার ডিডাকশান পাচ্ছেন, মানে বড় ডিডাকশান পাচ্ছেন। যেমন অ্যাকচুয়াল মাইলে দেখেন আপনি গ্যাস, ইন্স্যুরেন্স, টোলস, রিপেয়ার্স, রেজিস্ট্রেশন, পার্কিং, ডেপ্রিসিয়েশন অফ দ্য কার, যেটা হচ্ছে সবচেয়ে বড় ডিডাকশান, সেটা আপনি নিতে পারেন। আর এই বছর তো ডেপ্রিসিয়েশনকে বাড়ানো হলো, বোনাস ডেপ্রিসিয়েশন যেটা চলে যাচ্ছিল সেটাকে আবার এনে বসানো হয়েছে বিগ বিউটিফুল বিলের অধীনে। অতএব এবং ডেপ্রিসিয়েশন আপনার যারা বোঝেন অথবা কম বেশি জানেন, এটা কিছুই না, এটা হচ্ছে লস অফ ভ্যালু। ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন 50,000 দিয়ে, 1 বছর চালাবার পর গাড়ির ভ্যালু কিন্তু কমে গেছে, ওটার 50,000 নাই, ওটা হয়তো 35,000 কি 38,000। তো এই লস অফ ভ্যালু এটা কিন্তু পেপার লস, এটা আপনার কোনো ক্ষতি হয় নাই। 50,000-এর গাড়ি আমরা সকলেই জানি 5 বছর পরও এটা 50,000 থাকবে না,
এটা কমে আসবে। কিন্তু এই যে ডিডাকশনটা আপনি নিতে পারছেন আপনার ট্যাক্স ফাইলে গিয়ে, এবং আপনি এই ডিডাকশনটা দেখাতে পারছেন অন টপ অফ অ্যাকচুয়াল যেই খরচগুলো হয়েছে। আপনি যদি স্ট্যান্ডার্ড মাইলেজ নেন, আপনি কিন্তু বোনাস ডেপ্রিসিয়েশন অথবা এনি ডেপ্রিসিয়েশন আপনি নিতে পারেন না। এবং 50,000 দিয়ে ধরেন একটা গাড়ি কিনেছেন, আইআরএস বলে থাকে গাড়ির লাইফ 5 ইয়ার্স। এটা কিন্তু স্ট্রেট লাইনে আপনি ডেপ্রিসিয়েট করতে পারেন, মানে 5 বছরে 10,000 করে এভরি ইয়ার আপনি ডিডাকশান নিতে পারেন। অথবা আপনি ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন সেটাও নিতে পারেন। সেটা হচ্ছে প্রথম বছর আপনি নিলেন 20,000, তারপর ধীরে ধীরে ব্যালেন্স কমতে থাকবে, আপনার ডেপ্রিসিয়েশনও কমতে থাকবে। এন্ড অফ 5 ইয়ার্সে আপনি কিন্তু টোটাল 50,000ই নেবেন, কিন্তু প্রথম বছরে আপনাকে একটু বিগার ডেপ্রিসিয়েশন নিতে সাহায্য করলো। আর বোনাস ডেপ্রিসিয়েশন ফিরে আসার কারণে এবং গাড়ির ওয়েট যদি 6,000 পাউন্ডের বেশি হয়ে থাকে, আপনি এন্টায়ার 100% বোনাস ডিপ্রিসিয়েশন প্রথম বছরেই ক্লেম করতে পারেন। এবং অনেক ব্যবসার জন্য এটা কিন্তু একান্তই দরকার হয়ে পড়ে প্রথম বছরে একটা বিগার ডিডাকশন। তো আবারও একই কথা যে কোনো ট্যাক্স প্রোর সাথে বসবেন এবং আপনি এই নতুন যেই গাড়ির ডেপ্রিসিয়েশন এবং ডিডাকশানের যেই মেথডগুলো আসছে, স্পেশালি মাইলেজ 70 সেন্টস করা হয়েছে, এতে আপনাদের ব্যবসার ট্যাক্স লায়াবিলিটি কিন্তু অনেকাংশেই কমে আসবে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। জনাব পারভেজ কাজী, তার আগে অবশ্য জিলানি আহমেদ একটি প্রশ্ন রেখেছেন। প্রশ্নটি আপনার ইমিগ্রেশন সংক্রান্ত। আজকে আর হাতে সময়ও নেই, সে কারণে আপনার এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না। তবে আগামীকাল একজন অ্যাটর্নি থাকবেন, যদি আপনার প্রশ্নটি আগামীকাল করেন নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জনাব পারভেজ কাজী, আপনিও অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে কথা বলেছেন। সর্বোপরি ট্যাক্স কুইজের উপরে চমৎকার দুটো বিষয় আপনি উপস্থাপন করেছেন এবং আমাদের দর্শকরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিবিএনের দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেহেতু আমরা এই কষ্টের জীবনে, আমেরিকার জীবনে ব্যবসা এবং এই পেশা হিসেবে যারা ব্যবসা গ্রহণ করেছি কিংবা যারা চাকরি করেও পাশাপাশি ব্যবসা করছি, ছোট ব্যবসা করছি, বিশেষ করে তারা যারা আমরা মালিক আছি এবং একক ব্যবসার মালিকেরা কিভাবে আমাদের ব্যবসা থেকে বেতন বা ইনকাম গ্রহণ করতে পারবো এবং এই ব্যবসার কাজে যে গাড়িগুলো আমরা ব্যবহার করছি তার খরচ ট্যাক্স রিটার্ন থেকে আমরা কিভাবে বাদ দিতে পারবো, বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।